সবাইকে আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। শনি থেকে বৃহস্পতি সপ্তাহে 6 দিন আমরা হাজির হই ক্রীড়াঙ্গনের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে। আজকের আয়োজনে সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজ আমরা কথা বলবো অলিম্পিক নিয়ে। যথারীতি বিগেস্ট শো অন আর্থ চলছে। আপনারা জানেন যে অলিম্পিকের সবগুলো ইভেন্টই কিন্তু এখন জমে উঠেছে এবং লড়াইটা চলছে পদক তালিকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সমানে সমান লড়াই। আমরা সব বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশের বিভিন্ন অ্যাথলেটরা মাঠে নেমেছেন, আজকে নামবেন কিংবা কালকে ভোরে নামবেন, সবগুলো বিষয়ই আছে আলোচনায়। আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি, দুজন সাংবাদিক। আছেন দৈনিক যুগান্তরের ক্রীড়া সম্পাদক পারভেজ আলম চৌধুরী এবং আছেন দৈনিক সকালের খবরের ক্রীড়া সম্পাদক এম কায়সার। দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। পারভেজ ভাইয়ের কাছে জানতে চাই যে আসলে অলিম্পিক অনেক বড় আসর, আসলে সাংবাদিকতার ক্ষেত্রে আসলে এটা বিস্তৃতি অনেক, কতটা আসলে ভুগতে হচ্ছে কিংবা আসলে উপভোগ করছেন এই কাজের ক্ষেত্রে? রিজওয়ান, আপনি ভালো করে জানেন যে আমরা যে পেশাগত দায়িত্ব পালন করি সেখানে উপভোগ করার চেয়ে বেশি হয়ে ওঠে দায়িত্ব পালন করাটা। আমি কালকে রাতের ঘটনাটাই বলি। কালকে রাতে যখন রাতের কাজ শেষ করে চলে আসছি, তখন খবর আসলো যে আর্জেন্টিনা অলিম্পিক ফুটবল থেকে বিদায় নিয়েছে। তো আর্জেন্টিনার বিদায় নেওয়া তো নিশ্চয়ই একটা বড় ঘটনা, নিঃসন্দেহে। তখন আমি আবার কাজে নামলাম এবং ওই খেলা বাদ দিয়ে আমাকে নিউজ ধরানোরটাই আমার কাছে মুখ্য হয়ে উঠলো। তো আমরা সত্যিকার অর্থে বলি, আমরা যে দায়িত্ব পালন করি, কায়সার ভাই এখানে আছেন, উনি আমার সঙ্গে একমত হবেন যে আমরা যতটা খেলা উপভোগ করি তার চেয়ে বেশি আমাদের মাথায় থাকে পাঠকের কাছে এই খবরটা পৌঁছে দেওয়া। এবং সবচেয়ে কষ্টদায়ক সময়টা হয় যখন খেলা শেষ হয়, দর্শকরা হয় কাঁদছে অথবা আনন্দ করছে, সেই সময়টা আপনাকে লিখতে হচ্ছে কিংবা খবরটা পৌঁছে দিতে হচ্ছে। তখন খবরটা পৌঁছে দিতে হচ্ছে। যেমন কালকে আর্জেন্টিনার বিদায়টা খুবই একটা দুঃখজনক সংবাদ আমাদের জন্য, আমরা যারা খেলাধুলা জগতের সঙ্গে জড়িত। তো ওই দুঃখটা এক পাশে সরিয়ে রেখে তখন আমাদের পেশাগত দায়িত্ব পালনটাই আমাদের কাছে বড় হয়ে উঠেছে। কাছের কাছেও একটু জানতে চাই যে একই সাথে যে আর্জেন্টিনা বিদায় নিয়েছে, হন্ডুরাসের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে এবং ব্রাজিল আজকে সকালে 4-0 গোলে ডেনমার্ককে হারিয়ে পৌঁছে গেছে পরের রাউন্ডে। ব্রাজিলকে ঘিরে অনেক প্রত্যাশাটা আসলে বেশি ছিল, কিন্তু আর্জেন্টিনা দলটাই ছিল দুর্বল। ঠিক একইভাবে তারা সেরা দল নিয়ে আসেনি এবং অলিম্পিককে ঘিরেও হয়তোবা তারা খুব বেশি আগ্রহীও ছিল কিনা। রেজন, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ওই আপনার যে প্রশ্ন, পারভেজ ভাইকে যে প্রশ্নটি করলেন সেটা একটু জবাবটা দিতে চাই যে খেলাটা আমরা উপভোগ করি কিনা, বিষয়টা কিরকম। আসলে যখন বড় কোনো ইভেন্ট হয় স্পোর্টসের, সেখানে কিন্তু মাঠে যারা খেলেন কিন্তু আর আমরা যারা কম্পিউটার টেবিলের সামনে বসে থাকি বা আমরা রিপোর্ট তৈরি করি, আমাদেরও কিন্তু একটা পার্টিসিপেশন থাকে, অংশগ্রহণ থাকে এবং সেটা কিন্তু আপনার দায়িত্বের অনেক বড় অংশের মধ্যে থাকে। হয়তো সব রিপোর্টার কিন্তু কোনো দলকে সাপোর্ট করে থাকেন বা প্রতিপক্ষকে সাপোর্ট করেন, কিন্তু যখন আপনি লিখতে বসবেন তখন কিন্তু সেই সাপোর্টের চিন্তাটা থাকে না। তখন কিন্তু একটাই চিন্তা থাকে যে কত দ্রুত পাঠকের কাছে আপনি রিপোর্টটা পৌঁছে দিতে পারেন। একটু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, 2006 সালের বিশ্বকাপে জার্মানি যখন ব্রাজিল যখন বাদ পড়ে গেল টুর্নামেন্ট থেকে, আমার পাশে বসে একজন রিপোর্ট লিখছিলেন জার্মানি ব্রাজিলের এক রিপোর্টার, ব্রাজিলের এক রিপোর্টার লিখছিলেন এবং আমি অবাক হয়ে দেখলাম উনি যখন লিখছেন তখন তার দু চোখ বেয়ে কিন্তু পানি কাঁদছেন তিনি, কিন্তু তিনি অনবরত লিখে যাচ্ছেন। তার মানেটা হলো যে তার দল যে এখন টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সেই কষ্টটুকু তার মধ্যে রয়েছে, কিন্তু তার চেয়েও বড় দায়িত্ব তার হলো যে দেশকে বা কত দ্রুত তিনি খবরটা তার পত্রিকার কাছে পৌঁছে দিতে পারবেন। এটি হলো আর কি। আর আপনি যেটি বলছিলেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনার বিষয়টি, আজকে কিন্তু বাংলাদেশের সমর্থকরা দুভাগ হয়ে গেছেন। একদল উল্লাস করছেন আর একদল কিন্তু একটু দুঃখ করছেন বা কান্না করছেন বা কষ্ট পাচ্ছেন আর কি। কারণ ব্রাজিল এবং আর্জেন্টিনা মানে কিন্তু আপনি যখন বিশ্ব ফুটবলকে নিয়ে আলোচনা করবেন তখন সেখানে কিন্তু অটোমেটিকলি ব্রাজিল এবং আর্জেন্টিনা দুভাগ হয়ে যাবে। তবে আর্জেন্টিনার বিদায়ে আমি কিন্তু খুব একটা অবাক হইনি এবার, কারণ আপনি লক্ষ্য করে থাকবেন যে আর্জেন্টিনা এই অলিম্পিকে খেলতে এসে যে দল গড়েছে সেই দল নিয়ে তাদের কিন্তু খুব বড় কোনো চিন্তাভাবনা বা দূরদর্শিতা ছিল তা কিন্তু বলা যাবে না। কারণ তারা জানতো যে এই টুর্নামেন্টে তারা এই অলিম্পিকে তারা কিন্তু মেসিকে পাবে না। তো বিকল্প হিসাবে যাদেরকে নেওয়ার কথা ছিল বা যাদেরকে নেওয়া যেত সেই রকম টেন্ডেন্সিও কিন্তু তাদের দেখা যায়নি। ওয়ারেস ব্রাজিল কিন্তু আমার মনে হয় যে আর্জেন্টিনার চেয়ে একটু বেশি গুরুত্ব দিয়েছে এবারের টুর্নামেন্ট এই অলিম্পিক ফুটবলকে। কারণ অলিম্পিকে নেইমারকে পাওয়ার জন্য তারা কিন্তু কোপা আমেরিকায় কিন্তু নেইমারকে খেলায়নি। সো তাদের কিন্তু চিন্তা ভাবনাটা অনেক বেশি ছিল এবং ব্রাজিলের এই দলটা আপনি দেখবেন এখানে কিন্তু বেশ শক্তিশালী দল রয়েছে, বিশেষ করে আক্রমণ ভাগে। যদিও তারা প্রথম দুটো ম্যাচে গোল করতে পারেনি, কিন্তু যে ম্যাচে তাদের গোল করার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেখানে তারা কিন্তু বেশ দাপটের সঙ্গে খেলেছে এবং জিতেছে। এবং নেক্সট তাদের সামনে এখন
অনেক বড় একটা ম্যাচ রয়েছে, যেটি কলম্বিয়ার সাথে খেলতে হবে তাদেরকে কোয়ার্টার ফাইনালে। অন্য কোনো খেলায় ব্রাজিল জিতুক বা হারুক সেটা হয়তো ব্রাজিলিয়ানদের খুব একটা ইফেক্ট করবে না, কিন্তু ফুটবলে আপনি জিতবেন না আর ফুটবলে আপনি হেরে যাবেন, সেটা ব্রাজিলের সমর্থকরা সেটা মোটেও সহ্য করবে না। এবং ব্রাজিলের মাটিতে অলিম্পিকটা হচ্ছে দেখেই কিন্তু আসলে এই আগ্রহটা বেশি, এবং ঠিক একইভাবে ব্রাজিল কখনোই অলিম্পিকে গোল্ড জিততে পারেনি। দুটো কারণ একসাথে মিলে গেছে এবার। হ্যাঁ, বড় কারণ হচ্ছে যে ব্রাজিলকে ছাড়া যদি অলিম্পিক ফুটবল হয় তো অলিম্পিকের সমস্ত গরিমা মাহাত্ম্য সেখানেই শেষ হয়ে যায়। এটা তো চিন্তাই করা যায় না ব্রাজিলীয়দের কাছে। এমনিতে অন্য ইভেন্টগুলোর কথা যদি বলি, আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে পরে যেতে চাচ্ছি, আগে যেতে চাচ্ছি যে অন্য ইভেন্টগুলোতে মাইকেল ফেলপস এখন পর্যন্ত যথারীতি দাপট দেখাচ্ছেন অলিম্পিকে, এবং এছাড়াও ব্যক্তিগত বেশ কিছু চমক কিন্তু আমরা দেখতে পেয়েছি। ফেলপসের কথা যদি বলেন যে ফেলপস কি সত্যিকারের আসলে মহাতারকা হয়ে উঠেছেন কিনা, বলা যাবে কিনা? মহাতারকা শব্দটা এখানে কেমন যেন বেমানান লাগছে ফেলপসের কাছে। ফেলপস তো অবসর ভেঙে ফিরে এসে এই 31 বছর বয়সে যে কারিশমাটা দেখাচ্ছেন, তার যে মানে এই যে অবিরাম ক্ষুধা, জি। এই জয় স্পৃহা, এই স্বর্ণের জন্য তার যে আকাঙ্ক্ষা, সেটা আমার মনে হয় যে অন্যান্য অ্যাথলেটদের জন্য, অন্যান্য ক্রীড়াবিদদের জন্য একটা অনুসরণযোগ্য উদাহরণ হতে পারে যে এই নিজেকে ছাড়িয়ে যাওয়া। আমার তো মনে হয় যে মাইকেল ফেলপস এই অলিম্পিকে অন্য কোনো প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। মাইকেল ফেলপসের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নিজের সঙ্গে। ক্রমশ নিজেকে ছাড়িয়ে যাওয়ার এক মানে সুতীব্র বাসনা তাকে আজকে 31 বছর বয়সে 21টি স্বর্ণ পদকের কাছে নিয়ে গেছে, এবং তার যে আরো দুটো ইভেন্ট বাকি আছে সেটাই কিন্তু তার দুইটা ফেভারিট ইভেন্ট, এবং সেখানে উনি যদি চূড়ান্ত সফলতা পান তাহলে উনার গোল্ড হবে কয়টা? 23টা গোল্ড। এটা একটা অবিশ্বাস্য, অকল্পনীয় ব্যাপার। মাইকেল ফেলপস আমাদের এই ক্রীড়া ইতিহাসে একটা অনন্য প্রতিভা, অবিস্মরণীয় প্রতিভা। মানে ফেলপস কি আসলে এই 23টা, যদি 21টাই ধরলাম, 21টা স্বর্ণপদক আসলে কারো পক্ষে সম্ভব কিনা? যখন মার্ক স্পিটসের কথা আসতো তখন কিন্তু মনে হতো যে অসম্ভব, এখন কি মনে হচ্ছে? না, আমি মনে করি যে আসলে রেকর্ড কিন্তু তৈরি করা হয় রেকর্ড ভাঙার জন্য, সেটা হয়ে থাকে সব সময়, সেটা বলা হয়ে থাকে। তবে মাইকেল ফেলপস যে কীর্তি গড়েছেন সেটি আসলে কেউ ভেঙে দিবেন খুব সহসা, সেটা হয়তো অনেক বড় বিষয়। কারণ আমরা কিন্তু মাইকেল ফেলপসের সাফল্যের কাহিনী লিখতে লিখতে এটাও কিন্তু এক ক্ষেত্রে একঘেয়ে হয়ে গিয়েছে। যেটা আপনি জানেন যে সাঁতারে তিনি নামলেই তিনি কিন্তু ফার্স্ট হচ্ছেন, তার কোনো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী সেরকম ভাবে নেই। এবং সবচেয়ে অদ্ভুত বিষয়টা হলো রেজওয়ান, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, অনেকে কিন্তু বলে থাকে, মানে যখন মাইকেল ফেলপসের এই কীর্তি নিয়ে আলোচনা করা হয় তখন বলা হয়ে থাকে যে তিনি 4টি অলিম্পিকে সবগুলো ইভেন্টে জিতেছেন, এত গোল্ড পেয়েছেন, এত কীর্তি গড়েছেন, এত বিশ্ব রেকর্ড গড়েছেন। কিন্তু অদ্ভুত বিষয় হলো যে মাইকেল ফেলপসের শুরুটা হয়েছিল কিন্তু 2000 সালের সিডনি অলিম্পিকে, এবং খুবই আশ্চর্যজনক বিষয়, তখন তার বয়স ছিল মাত্র 15 বছর, কিন্তু সেই অলিম্পিকে তিনি কিন্তু একটি গোল্ডও পাননি। সো আমাদের এখানে যে বলা হয়ে থাকে যে সাফল্যের জন্য শুরুটাই আপনার জন্য অনেক বেশি কিছু, সেটি কিন্তু স্পোর্টসের সব ক্ষেত্রে মোটেও মানে যুক্তিগ্রাহ্য নয়, এবং সেটি করে দেখিয়েছেন কিন্তু মাইকেল ফেলপস। তিনি প্রথম অলিম্পিকে কিছু পাননি, কিন্তু তারপরে যা পেয়েছেন সেটা কিন্তু এখন পর্যন্ত যা করেছেন সেটা বিশ্বের আর কেউ করতে পারেনি। সো আসল জিনিসটা হলো যে আপনার শুরুটা ভালো হতে হবে, নট নেসেসারি আপনি শেষটা কিভাবে করবেন বা মাঝেরটা কিভাবে করবেন সেটাই আপনার সাফল্যকে একদম চূড়ান্ত শিখরে পৌঁছে দেয়। মানে ফেলপসের যদি বলেন যে এবারই শেষ, বলছে সবাই যে ফেলপস শেষ, আসলেই কি শেষ হয়ে যাবে নাকি আবারও ফিরবেন 35 বছর বয়স? না, আমরা এই অলিম্পিকে যা দেখলাম অনেক নতুন তারকা উঠে আসছেন। তো পরের অলিম্পিকে টোকিওতে যেটা হবে 2020 সালে, তখন আমাদের মাথায় রাখতে হবে যে ফেলপসের বয়স হবে 35। তো 35 বছর বয়সে তার এভাবে এই একই ধারাবাহিকতায় এই গোল্ড জেতা, এটা একেবারে অসম্ভব। কারণ এই 4 বছরে তো পৃথিবী পিছিয়ে থাকবে না, 4 বছরে পৃথিবী অনেক এগিয়ে যাবে, অনেক ক্রীড়াবিদ আসবেন, অনেক অ্যাথলেট আসবেন, এবং অনেক নতুন দেশ উঠে আসবে, নতুন তারকা উঠে আসবেন। মনে হয় না যে 4 বছর পরে আমরা এই ফেলপসকে পাবো। আর ফেলপসও তো আর 4 বছর পরে অংশ নেবেন না, উনি তো আগে বলেই দিয়েছেন, উনি বলে দিয়েছেন যে এটা লাস্ট অলিম্পিক। হ্যাঁ, তো আমরা ধরে নেব যে উনার সাফল্য থাকতে থাকতে, উনি শিখরে থাকতে থাকতে উনি এই সম্মান, এই স্বীকৃতি, এই গোল্ডের এই মাহাত্ম্য, এটা নিয়ে উনি বিদায় নেবেন। এটা উনার পক্ষে সবচেয়ে শোভন হবে, এবং আমার মনে হয় যে এটাই হওয়া উচিত। কারণটা হলো যে সাফল্য যদি একতরফাভাবে কেউ পেতে থাকে তাহলে সেটি কিন্তু একদম একঘেয়ে হয়ে যায়। এ কারণে আমি মনে করি যে নতুন তারকা উঠে আসুক, এবং যদি নতুন তারকা ফেলপসকে ছুতে পারেন তবে সেটি ফেলপসের জন্য অনেক বড় একটা বিষয় হবে। তবে এখন পর্যন্ত ফেলপস যে কীর্তি গড়েছেন সেটির ধারে কাছে কেউ পৌঁছাতে পারবেন কিনা সেটি আগাম বলার কোনো উপায় নেই। মানে আপাতত কোনো দেখা যাচ্ছে না। আমি কাসের ভাইয়ের সঙ্গে একমত। ফেলপস যে উদাহরণটা তৈরি করে দিয়েছেন সেটা অন্য অ্যাথলেটদের জন্য অনুপ্রেরণা হোক, এবং সেখান থেকে তারা
এই এই নিজেকে মানে প্রতিদ্বন্দ্বিতায় তুলে আনার উৎসাহটা পাক। আমরা বলছিলেন যে নতুন দেশ অনেকে আসলে এগিয়ে আসছে কিংবা নতুন দেশ অনেকে পদক পাচ্ছে। আমাদের সবচেয়ে সামনে উদাহরণ ভিয়েতনাম এবার প্রথম গোল জিতেছে, কসোভো প্রথম গোল জিতেছে, চাইনিজ টাইপের মতো দেশ জিতেছে, থাইল্যান্ড তো জিতেছে একাধিক গোল। এই দেশগুলোর আসলে উঠে আসা, এটা কি আসলে বাংলাদেশের জন্য আসলে কোনো ধরনের এক ধরনের বার্তা হতে পারে? রেজওয়ান, আমি একটু বলি, মানে অলিম্পিকের মতো আসর বলেন বা বড় ক্রীড়া মঞ্চ বলেন, ক্রীড়া যজ্ঞ বলেন, এই জায়গাটায় ছোট ছোট দেশ যারা জনসংখ্যায়, শক্তিতে, অর্থনৈতিকভাবে বৃহত্তর দেশগুলোর তুলনায় দুর্বল, তারা সবসময় চেষ্টা করে এখানে কিছু একটা করা। কারণ এটাই সেই মঞ্চ যেখানে আপনি ব্যক্তিগতভাবে, দলগতভাবে, সমন্বিতভাবে স্বর্ণ জিতে, সাফল্য পেয়ে নিজের দেশকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে পারেন। ভিয়েতনাম যে 64 বছর পরে, 64 বছরের চেষ্টায় যে প্রথম স্বর্ণ পদক জিতল, সেই শুটার ভিনের সহায়তায়, উনি সেনাবাহিনীর একজন কর্নেল এবং উনি তার দেশকে বিশ্ব মানচিত্রে যেভাবে তুলে ধরেছেন, হ্যাঁ, সেটা আমি মনে করি যে অন্যান্য দেশের জন্য একটা উদাহরণ হতে পারে। কোনো দেশ যতই শক্তিতে, অর্থনৈতিকভাবে, অন্যান্যভাবে ক্ষুদ্র বা দুর্বল হোক, এই জায়গাটাতে তারা কিন্তু ওই বড় দেশগুলোকে হারাতে পারে, তাদের সমকক্ষ হতে পারে এবং তাদের সমান সাফল্য পেতে পারে। ভিয়েতনাম এটা দেখিয়ে দিয়েছে, কসোভো এটা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, ইভেন আপনি ব্রাজিলের সেই মেয়েটার কথা যদি বলেন, রাফায়েলা সিলভা, বস্তি থেকে উঠে আসা এক মেয়ে। তো কাজেই এই অলিম্পিক, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, এই মঞ্চই হলো নিজেকে তুলে ধরার, এবং এই তুলে ধরার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, পরিকল্পনায় থাকতে হবে এবং পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন থাকতে হবে, এবং এর সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য সাপোর্ট লাগবে। শুধু সরকারের দিকে না তাকিয়ে, শুধু ফেডারেশনদের দিকে না তাকিয়ে বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে। সেই মেয়েকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, কালো বলে তাকে উপহাস করা হতো। হ্যাঁ, সেই মেয়ে আজকে কি করলেন আপনি দেখেন। আমরা ফুটবল বলতে ব্রাজিল আর্জেন্টিনাকে বুঝি, আমরা এত হা হুতাশ করছি আর্জেন্টিনার বিদায়, কিংবা ব্রাজিল যে সাউথ আফ্রিকা এবং ইরাকের সঙ্গে ড্র করলো, কিন্তু এই ব্রাজিল আর্জেন্টিনা কিন্তু এই রিও অলিম্পিকে যে গোল্ড পেয়েছে সেটা কিন্তু জুডোতে। জুডো বলতে আমরা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনাকে বুঝি না, আমরা বুঝি ফুটবল। তারা এমন একটা ইভেন্টে গোল্ড পেল যেটা কেউ প্রত্যাশা করেনি। এটাই হচ্ছে অলিম্পিক, এটাই হচ্ছে অলিম্পিকের সৌন্দর্য। নট অনলি দ্যাট, এখানে একটু সম্পূরক যোগ করতে চাই পারভেজ ভাই। আপনি জানেন যে ব্রাজিলের ফুটবল নিয়ে আমরা এত বেশি মাতোয়ারা থাকি অলিম্পিকে, কিন্তু এখন পর্যন্ত অলিম্পিকে ব্রাজিল সবচেয়ে বেশি স্বর্ণ পদক পেয়েছে কিন্তু এই জুডো থেকে। আপনি ফুটবল থেকে তো পাইনি, এখনো একটাও পাইনি, ফুটবল থেকে কখনো পাইনি, এবং সবচেয়ে বেশি পদক পেয়েছে কিন্তু জুডো থেকে। এবং এই জুডো থেকে এই রাফায়েল সিলভা সেই পদক পাওয়ার পর থেকে এই ব্রাজিল অলিম্পিক নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে তেমন কোনো উৎসাহ ছিল না, কিন্তু সেই স্বর্ণ পাওয়ার পর থেকে কিন্তু উৎসাহটা বেড়ে গিয়েছে। এবং এখানে আরেকটি জিনিস একটু যোগ করতে চাই, আমরা কিন্তু অনেকে সুরিনাম বলে যে একটি দেশ আছে পৃথিবীতে সেটা কিন্তু জানতাম না, কিন্তু সেই দেশের একজন সাঁতারু কিন্তু অলিম্পিকে পদক জিতে জানিয়ে দিয়েছিলেন যে ইয়েস, সুরিনাম নামে একটি দেশ আছে এবং এই দেশও পদক জিততে পারে। তো আমার মনে হয় যে এটাই আর কি, যেটা আপনি বললেন যে কসোভো, ভিয়েতনাম এবং ছোট ছোট দেশ যেগুলি রয়েছে অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে, কিন্তু আসলে খেলাধুলার মাধ্যমে কিন্তু এই দেশগুলি নিজেদের দেশকে মানচিত্রে অন্য ভূমিকা এবং অন্যভাবে প্রস্ফুটিত করতে পারে। সো এটা আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণার বিষয় হতে পারে। আমরা নিশ্চয়ই আরো কথা বলবো এবং বাংলাদেশের অ্যাথলেটদের নিয়ে কথা বলবো। যে গতকাল শ্যামলী রায় অংশ নিয়েছেন আর্চারিতে, আজকে শুরু হচ্ছে মাহফিজুর রহমান সাগর এবং সিদ্দিকুর রহমানের অভিযান। আমরা কথা বলবো বিরতি থেকে ফিরে আসার পর। জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারি। আমরা কথা বলছি অলিম্পিক নিয়ে। অলিম্পিকে আজকে বাংলাদেশের দুজন নামবেন অভিযানে, সিদ্দিকুর রহমান গলফে এবং মাহফিজুর রহমান সাগর সুইমিং পুলে। আমাদের সঙ্গে অলিম্পিক নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন ক্রীড়া সাংবাদিক। আছেন দৈনিক সকালের খবরের ক্রীড়া সম্পাদক এম কায়সার এবং আছেন দৈনিক যুগান্তরের ক্রীড়া সম্পাদক পারভেজ আলম চৌধুরী। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা বিরতির আগে বলছিলাম যে বাংলাদেশের অ্যাথলেটদের নিয়ে কথা বলবো। কালকে রাতে শ্যামলী অংশ নিয়েছেন এবং শ্যামলীর অভিযান আসলে শেষ হয়ে গেছে। এলিমিনেশন রাউন্ডে তিনি খেলছিলেন মেক্সিকোর বায়ারদোর সঙ্গে। ডিফারেন্সটা আসলে অনেক, মানে পারফরমেন্সে যেমন, র্যাঙ্কিংয়েও ঠিক তেমন। রেজওয়ান, আপনি ভালো করে জানেন যে এই যে ডিফারেন্সটা অনেক, এই যে পারফরমেন্সে যে তারতম্য, যে ব্যবধান আমরা বলছি, হ্যাঁ, সবই কিন্তু প্রত্যাশিত এবং এটা নিয়ে হা হুতাশ করার কিছু নেই, হতাশা ব্যক্ত করারও কিছু নেই। এটা এই ফলাফলটা অবধারিত।
আপনি তো জানেন ভালো করে যে অলিম্পিক র্যাঙ্কিং রাউন্ডে যেখানে আমাদের শ্যামলী রায়ের ছিলেন 53 নম্বরে, সেখানে মেক্সিকান মেয়ে গ্যাব্রিয়েলা উনি ছিলেন 12তে। তো অ্যাপার্ট ফ্রম দিস ডিফারেন্স র্যাঙ্কিংয়ে এই ব্যবধান সত্ত্বেও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে তো আমরা যোজন মাইল পিছিয়ে। নার্সিংয়ের বিষয়টা চলে আসে, যেটা আমরা আমাদের অ্যাথলেটদের প্রপারলি করি না। আমরা কোনো একটা আসর এলে, কোনো বড় টুর্নামেন্টে কাউকে পাঠানোর সময় তড়িঘড়ি করে একটা ক্যাম্প করি, ওই ক্যাম্পে 3 মাস 6 মাস তাদেরকে রাখি, সেখানেও প্রপার ট্রেনিং হয় কিনা সন্দেহ। ফ্যাসিলিটিস দেওয়া যায় না। এবং অন্যান্য অ্যাথলেটরা সারা বিশ্বের, ওরা কিন্তু সারা বছর প্র্যাকটিসে থাকে এবং ওরা সারা বছর কোনো না কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করে। আমরা আমাদের অ্যাথলেটদের সেখানে পাঠাতে পারি না, নানা কারণে পাঠাতে পারি না। অর্থনৈতিক দুরবস্থা, সদিচ্ছার অভাব, এবং আমাদের যারা পৃষ্ঠপোষক আছেন তাদের অনাগ্রহ, সব কিছু মিলিয়ে এই ফলাফলটা প্রত্যাশিত। এবং অন্যান্য যারা আমাদের সিদ্দিকুর রহমান বা মাহফিজুর আজকে যারা পার্টিসিপেট করবেন, তাদের কাছ থেকে আমাদের বেশি আশা করা উচিত হবে না। ইংরেজিতে একটা কথা আছে না, যে লেটস প্রে ফর দ্য বেস্ট অ্যান্ড গেট রেডি ফর দ্য ওয়ার্স্ট। অলিম্পিকও আমাদের জন্য ঠিক তাই। আমরা তো ওই অংশ নেওয়ার জন্য অংশ নিই। মানে কিন্তু এই অংশ নেওয়াটা আসলে কি আসলেই থামবে না কখনোই আমাদের? না, সেটা না। আমি এটার সাথে একটু ক্রিকেটের মতো একটু প্রসঙ্গ যোগ করতে চাই রেজওয়ান। সেটা হলো যে ক্রিকেটে আমরা যখন ওয়ানডে স্ট্যাটাস পেলাম এবং আমরা যখন ধীরে ধীরে বড় দলগুলির সাথে খেলতে শুরু করলাম, তখন কিন্তু আমাদের মধ্যে হঠাৎ করে এক ধরনের সবার মধ্যে একটা হাইপের মতো উঠলো কি, যে আমরা যে ম্যাচই খেলতে নামছি সেখানে আমরা যেন জিতে যাব, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু শুরু হয়েছিল। এর ফলে কিন্তু এই প্রেশারটা যারা মাঠে খেলছেন যেসব দল তাদের মধ্যেও কিন্তু পড়েছিল। কিন্তু আপনি দেখেন যে যখন তারা নিজেদেরকে গুছিয়ে নেওয়ার মতো সময় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল, তারপর থেকে কিন্তু বাংলাদেশ ধারাবাহিকভাবে পারফরমেন্স করে আসছে এবং ধীরে ধীরে কিন্তু আজকে অনেক বড় একটি শক্তিতে পরিণত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঠিক একই রকমভাবে অ্যাথলেটদের ক্ষেত্রেও কিন্তু আপনাকে তাই করতে হবে, কারণ দুটোর ক্ষেত্রে কিন্তু আপনি এমন কোনো ডিফারেন্স করার কোনো মানে হয় না পারফরমেন্সের ক্ষেত্রে, বিকজ এটা কিন্তু রকেট সায়েন্স কোনো না। আপনি যখনই ভালো কাউকে অনুশীলনের জন্য সুযোগটা দিবেন, ভালো কোচ দিবেন, ভালো পারফরমেন্স তার কাছ থেকে আশা করবেন, সব কিছু যখন তার কাছ থেকে দিবেন এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ তাকে দিবেন, তখন কিন্তু আপনি তার কাছ থেকে অটোমেটিকলি দেখবেন যে তার মনেও কিন্তু একটা ধরনের সাফল্য তৈরির একটা ক্ষুধাটা তৈরি হবে। একটু এই বিষয় বলতে চাই, সেটি হলো যে বাংলাদেশ থেকে এবার যে অ্যাথলিটরা যারা গিয়েছেন অলিম্পিকে, তাদের মধ্যে কজন সাথে কোচ নিয়ে গিয়েছেন আপনি বলেন? মাত্র একজন বা দুজন খুব সম্ভবত কোচ নিয়ে গিয়েছেন, আর বাদ বাকি সবাই কিন্তু গিয়েছেন কোচ ছাড়া। তো এরকম একটা বড় আসরে হঠাৎ করে যখন কোনো অ্যাথলিট কোনো সমস্যায় পড়বেন, তখন তিনি কার কাছ থেকে পরামর্শটা নেবেন? তাকে পরামর্শ দেওয়ার মতো তো কেউ নেই। যে সামান্য হয়তো একটা ছোট্ট টিপস কিন্তু তার পুরো পারফরমেন্সটাকে চেঞ্জ করে দিতে পারতো, একটা ছোট্ট পরামর্শ কিন্তু তাকে আত্মবিশ্বাসী করে ফেলতে পারতো, কিন্তু সেটি নেওয়ার মতো সুযোগ বা সেটি নেওয়ার মতো মানে সুযোগ সেখানে তার কাছে নেই। এই ছোট ছোট সমস্যাগুলোই কিন্তু আপনার পারফরমেন্সের অনেক বড় তারতম্য তৈরি করে দেয়, যেটি কিন্তু আপনি দেখেন শ্যামলীর ক্ষেত্রে তৈরি করেছে। শ্যামলী যেমনটি বলছিলেন যে তিনি কিন্তু সেখানে গিয়েছেন অলিম্পিক শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে, 5 তারিখে অলিম্পিক শুরু হয়েছে, তিনি গিয়েছিলেন 2 তারিখে। হয়তো যদি আরও কয়েকদিন আগে যেতে পারতেন তাহলে সেখানকার আবহাওয়ার সাথে এবং কন্ডিশনের সাথে নিজেকে অ্যাডাপ্টেড করে নিতে পারতেন। এবং এখন কিন্তু প্রচুর, তার ইভেন্ট যখন হয়েছিল তখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, বাতাস হচ্ছিল, এবং এই ঠান্ডার মধ্যে তিনি কিন্তু তার ওই যে তীর টানার যে আঙ্গুলটা ছিল সেই আঙ্গুলটা তার ঠিক মতো কাজ করছিল না। তো আমার কথা হলো যে এখন যদি তিনি তার সাথে কোনো কোচ পেতেন বা ভালো কোনো পরামর্শক পেতেন, তাহলে কিন্তু তার হয়তো এই সামান্য বিষয়টাই কিন্তু দেখতেন যে চেঞ্জ করে তার পারফরমেন্সের আরো এনহ্যান্স হওয়ার সুযোগ থাকতো। শ্যামলীর সঙ্গে যদিও কোচ ছিল নিশিত রায় ভারতীয়, কিন্তু তারপরে যেটা বলছিলাম যে আমরা প্রস্তুতি বলেন কিংবা এই কোচ বলেন, অন্যান্য সুযোগ সুবিধা বলেন, আধুনিক যন্ত্রপাতি বলেন, সেগুলোতে আমরা অনেক পিছিয়ে। একটু বলি রিজওয়ান, এই যে কায়সার ভাই যেটা বলছিলেন, এক্ষেত্রে আমাদের যে সবচেয়ে একটা আমি বেধি বলবো, যে আমাদের ফেডারেশনগুলোর দিকে আপনি যদি বাইরে বিদেশে ক্রীড়া আসরে দল পাঠানোর তালিকা দেখেন, আপনি লক্ষ্য করবেন সেখানে সবসময় আমাদের যত ক্রীড়াবিদ যান তার চেয়ে বেশি যান আমাদের কর্মকর্তারা। তো এই মানসিকতাও আমাদের ক্রীড়া ক্ষেত্রে পিছিয়ে থাকার অন্যতম একটি কারণ। কায়সার ভাই যে বললেন সেটা খুবই বিজ্ঞানসম্মত এবং বাস্তব, যে আপনি একজন অ্যাথলেটের সঙ্গে অবশ্যই একজন কোচকে পাঠাবেন। হ্যাঁ, তাহলে আমরা এত মেন্টরের কথা যে বলি, মেন্টরের কথা কেন বলা হয়? তাকে বুস্ট আপ করার জন্য, তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমাদের কর্মকর্তারা কিন্তু বাইরে গেলে কিন্তু বিদেশে আপনার বেড়ানোর টেন্ডেন্সিটা থাকে, উনাদেরকে কিন্তু অ্যাথলেটদের পাশে পাওয়া যায় না। তো একজন অ্যাথলেট যিনি একটু পরে নামবেন মূল প্রতিদ্বন্দ্বিতায়, মূল প্রতিযোগিতায়, তাকে তো অভয় দিতে হবে।
একটা একটা খুব জ্বলন্ত উদাহরণ আছে যে আজকে মুস্তাফিজুর রহমানের যে অস্ত্রোপচার হবে লন্ডনে, আমাদের কিন্তু বিসিবি সভাপতি সেখানে চলে গেছেন কেন? তাকে সাহস দেওয়ার জন্য। এই যে মুস্তাফিজ যখন দেখবে যে বিসিবি প্রেসিডেন্ট স্বয়ং তার সামনে দাঁড়ানো, তখন অপারেশন টেবিলে সে অনেক আত্মবিশ্বাসী হবে যে আই উইল গেট ওয়েল সুন। হ্যাঁ, তো এই জিনিসটা অন্যান্য ফেডারেশন, অন্যান্য ক্রীড়াক্ষেত্রে এই জিনিসটা তারা নিতে পারে যে আমরা অ্যাথলেটদের বুস্ট আপ করবো, এবং বুস্ট আপ করার জন্য কাসের ভাই যেটা বলছিলেন যে কর্মকর্তাদের চাইতে কোচের প্রয়োজন বেশি। তবে একটা জিনিস আমি এখানে একটু যোগ করতে চাই, আমরা কিন্তু কেউ কর্মকর্তারা বিদেশে যাবেন না সেটার বিপক্ষে কিন্তু বলছি না। আমার কথা হলো যে অবশ্যই কর্মকর্তাদেরও বিদেশ যাওয়ার প্রয়োজন রয়েছে, কারণ তারা ওখান থেকে যে অভিজ্ঞতা নিয়ে আসবেন সেই অভিজ্ঞতা হয়তো তাদের এখানে দেশে ক্রীড়াক্ষেত্রে কাজে লাগাতে পারবেন, এবং এখানে যখন বড় ধরনের ইভেন্ট হবে সেই ইভেন্টেও তাদের সেই অভিজ্ঞতাটা লাগবে। আমরা কিন্তু ঢালাওভাবে কোনো কর্মকর্তার বিদেশ যাওয়ার বন্ধ করার পক্ষে নই, আমরা চাই যে তারাও অভিজ্ঞতাটা নিয়ে আসুক, কিন্তু আপনি সিস্টেমটা সেটা করা উচিত যে যিনি খেলতে যাচ্ছেন তার প্রায়োরিটি সবচেয়ে বেশি হওয়া উচিত, তার কি কি প্রয়োজন সেই দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত। অবশ্যই কোচকে তার সাথে যাওয়ার জন্য অগ্রাধিকার দেওয়া উচিত। আমরা আজকের ইভেন্টের যদি দিকে একটু তাকাই যে 50 মিটার ফ্রি স্টাইলে আজকে মাহফিজুর রহমান সাগর নামছেন, তার কোনো কোচ নেই আসলে। সাগরকে আসলে কেমন প্রত্যাশা করছেন, কিংবা সিদ্দিক নামবেন গলফে, তাদের দুজনের প্রত্যাশাটা কেমন আপনাদের কাছে? আমরা যদি এই ক্ষেত্রে প্রত্যাশা করি তাহলে বলবো যে আমরা নিজেদের উপর বেশি আত্মবিশ্বাস রাখছি, নিজেদের উপর বেশি আস্থা রাখছি। আমাদের সামনে তো উদাহরণ আছেই, শ্যামলী রায়ের একটা উদাহরণ আছে, আব্দুল্লাহেল বাকির উদাহরণ আছে। আব্দুল্লাহেল বাকি এই যে আসরে যে এলিমিনেট হলেন, সেখানে কিন্তু উনার যে ব্যক্তিগত স্কোর সেটা উনি করতে পারেননি। আমাদের যত অ্যাথলেট এখান থেকে গেছেন সবাই কিন্তু যাওয়ার বেলায় বলে গেছেন নিজেকে ছাড়িয়ে যাওয়া, নিজের স্কোরটা ইমপ্রুভ করা, নিজের পারফরমেন্সটা আরো ধারালো করা, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। এখন আপনার বিষয়টা হলো যে আপনি ডোমেস্টিক ক্রীড়ায় যে পারফর্মটা করেন সেটাকে আপনি যদি মনে করেন যে আপনার উন্নতির মানদণ্ড বা মাপকাঠি, সেটা কিন্তু অলিম্পিকে গিয়ে সেই ভাবনাটা হবে চরম বোকামি। এবং এখানে আপনার হাজার হাজার অ্যাথলেট আছেন, হাজার হাজার লোকের সামনে আপনাকে কম্পিট করতে হচ্ছে, আপনার নার্ভাসনেসকে কোপ করতে হচ্ছে, আপনাকে অনেক কিছু ভাবতে হচ্ছে, কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করতে হচ্ছে। হ্যাঁ, আমরা যদি এক কদম এগোই তো আমাদের প্রতিদ্বন্দ্বীরা তো 2 কদম এগোচ্ছে। আমরা এই জিনিসটা থেকে একেবারে অ্যালুফ আছি। আমরা এই জিনিসটাই ভাবি না। যখন 4 বছর পরে কোনো আসর আসে তখন 3 মাস 6 মাস আমরা ট্রেনিং করে পাঠিয়ে দিই, এবং আজ আমরা ওদের কাছ থেকে কিভাবে পদক আশা করি, কারণ আমরা তো ওদেরকে দিচ্ছি না। আপনার স্পোর্টসে আপনি যদি 100% কোনো অ্যাথলেটকে দেন, প্রোভাইড করেন তার সমস্ত ফ্যাসিলিটিস, আপনি ওর কাছ থেকে 50% আশা করতে পারেন, নট 100%। তো আমরা তো 100% কেন, আমরা তো 50% দিতেও পারছি না। হ্যাঁ, মানে সেই পার্থক্যটা আসলে থেকে যায়। তারপরেও যদি বলেন যে সিদ্দিককে ঘিরে এক ধরনের আশা আছে যে সিদ্দিক সামনে যাবেন, পদক হয়তো অনেক দূরের কথা, যেহেতু বাংলাদেশের সেরা গলফার। তা তো অবশ্যই, কারণটা হলো যে সিদ্দিককে ঘিরে কিন্তু আশা। এবং তবে সিদ্দিকের ব্যাপারে আমি একটু যোগ করতে চাই এখানে, সেটি হলো যে খুব বেশি আশা করা কিন্তু উচিত হবে না। এবং সিদ্দিক নিজেই বলেছেন যে তিনি যদি তার বেস্ট পারফর্মটা এখানে করতে পারেন তাহলে হয়তো আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এবং সিদ্দিক যে সবচেয়ে বড় বিষয় হলো যে সিদ্দিক যেটি এর আগেও আমরা দেখেছি সিদ্দিককে যে একদম কাছে গিয়ে কিন্তু আপনার পিছিয়ে আসার একটা টেন্ডেন্সি তার মধ্যে রয়েছে। এই কারণে তিনি কিন্তু এবার যাওয়ার সময় মনোবিদের আপনার পরামর্শ নিয়ে গিয়েছেন, এবং তিনি যদি রিল্যাক্স মুডে সেখানে খেলতে পারেন এবং সবকিছু যদি তার পক্ষে যায় তাহলে হয়তো আমরা আশা করতেই পারি যে এবারের অলিম্পিকে সবচেয়ে ভালো পারফরমেন্স বাংলাদেশের যত অ্যাথলিট গিয়েছেন তাদের মধ্যে থেকে সিদ্দিকুরের পারফরমেন্সটা সবচেয়ে ভালো হবে। কিন্তু এই মুহূর্তে আমি মানে কাউকে বলছি না যে আপনারা সবাই পদকের আশা নিয়ে তাকে বসে থাকেন, তাহলে হয়তো দুঃখটা একটু বেশি লাগবে। সবচেয়ে বড় বিষয়টা হলো যে এইটুকু আশা আমরা করতে পারি যে 7 জন অ্যাথলিট গিয়েছেন তাদের মধ্যে সিদ্দিকুরের পারফরমেন্সটা যেন সবচেয়ে ভালো হয়। সেটি হলে আমি মনে করব যে এবারের অলিম্পিকে আমাদের অংশগ্রহণ করার যে বিষয়টা ছিল সেটি আমাদের সফল হবে। তার একটু দায়ও আছে, কারণ এই 7 জন অ্যাথলেট যে গেছেন আমাদের এখান থেকে এই ওয়াইল্ড কার্ড নিয়ে গেছেন 6 জন, আর সিদ্দিকুর রহমান হচ্ছেন প্রথম বাংলাদেশি অ্যাথলেট যে সরাসরি যিনি পার্টিসিপেট করেন, মানে ওয়াইল্ড কার্ড প্রবর্তন হওয়ার পর তিনি প্রথম সরাসরি অংশ নিয়েছেন। আমরা আরো কথা বলবো রিও অলিম্পিক নিয়ে, অলিম্পিককে নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে, আমরা সেই দিকটা তুলে ধরতে চাই। বিরতি থেকে ফিরে আসার পর আমাদের সঙ্গেই থাকবেন।
দেখছেন জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারি। আমরা কথা বলছি অলিম্পিককে ঘিরে। আপনারা জানেন যে অলিম্পিক চলছে ব্রাজিলের রিওতে। আমাদের সঙ্গে এখানে স্টুডিওতে আছেন দুই ক্রীড়া সাংবাদিক পারভেজ আলম চৌধুরী এবং এম কায়সার। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে অলিম্পিকে অনেক অ্যাথলেটকে নিয়ে আমরা কথা বলছি, অনেক ধরনের অ্যাথলেট অনেক কীর্তি গড়েছেন, কিন্তু রিও অলিম্পিক আসলে কতটা সফল তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। বিভিন্ন ধরনের সমালোচনার ঘটনা কিন্তু প্রতিদিনই আমরা শুনতে পাচ্ছি। পারভেজ ভাই, আপনারা ঢাকায় বসে নিশ্চয়ই সেই সংবাদগুলো পাচ্ছেন যে আসলে গত পরশুদিনও সাংবাদিকদের মিডিয়া শাটেলে হামলা হয়েছে। যদিও গুলির কথা প্রথম দিন বলা হয়েছিল, আজকে আয়োজকরা বলছেন যে পাথর ছুঁড়ে মারা হয়েছে। ঠিক একইভাবে অ্যাকোয়াটিক সেন্টারের পানি নীল থেকে সবুজ হয়ে গেছে, সেটা আইওসি বলছে যে সবুজ থেকে আবার নীলে ফিরিয়ে আনার চেষ্টা হবে। এই সমালোচনা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু হচ্ছে প্রতিনিয়তই। এটা যে হবে এটা জানাই ছিল আগে থেকে, কারণ 2 বছরের ব্যবধানে ব্রাজিল দুটি বড় আসর বসিয়েছে তাদের দেশে। 2014 বিশ্বকাপের পরে 2016তে রিও অলিম্পিক। ব্রাজিলের যদি আপনি রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটটা দেখেন, তাহলে দেখবেন আপনি রেজওয়ান যে দেশটা একটা অগোছালো অবস্থায় আছে এবং সেখানে প্রচণ্ড বিক্ষোভ চলছে। ওনাদের প্রেসিডেন্ট দিলমা রুসেফ, তাকে সরিয়ে দেওয়া হয়েছে দুর্নীতির অভিযোগে। এখন যিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আছেন, উনি উদ্বোধনী অনুষ্ঠানে এসে দুয়োধ্বনি শুনতে হয়েছে ওনাকে। হ্যাঁ, তো বোঝাই যাচ্ছে যে একটা টালমাটাল অবস্থা। এবং এই অবস্থায় যে ব্রাজিল যে অলিম্পিকের আয়োজন করতে পেরেছে, এটাই তো সবচেয়ে বড় আশ্চর্য। এবং যেখানে এই আসর বসেছে সেই রিও নগরী, সেটা একটা অপরাধপ্রবণ নগরী। সেখানে সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটে। কালকেও দেখলাম যে একজন পথচারী, একজন পর্যটকের ছিনতাই হচ্ছে, পাশের লোকজন সেদিকে তাকিয়ে আছে। উদ্বোধনী অনুষ্ঠানে একটা আইটেম ছিল যে একজন এক কিশোর ছিনতাই করেছে ওনাদের সুপার মডেল, এবং পুলিশ যখন এসে তাকে ধরছে তখন ওই মডেলই তাকে গেছেন বাঁচাতে। তো এটা নিয়ে, এটা লিক হয়ে যাওয়াতে মিডিয়াতে প্রচণ্ড হইচই সমালোচনা হয়েছিল যে এটা ব্রাজিলকে বিশ্ববাসীর কাছে হেয় করা হবে। কিন্তু আয়োজকরা বললেন যে এটা রিওর এটাই বৈশিষ্ট্য, এটাই চরিত্র। হ্যাঁ, এবং আপনি এটাও জানেন যে রিও নগরী হলো একটা বস্তির নগরী। হ্যাঁ, তাকে ওরা স্থানীয় ভাষায় বলে ফাবেলা। হ্যাঁ, ওদের নিয়ে একটা চলচ্চিত্র হয়েছে সিটি অফ গড। সিটি অফ গড মানে খুব ঐশ্বরিক ব্যাপার স্যাপার তা না। সিটি অফ গড মানে হচ্ছে যে এটা বস্তির নগরী, এখানে প্রচুর বস্তি আছে এবং বস্তি ভালো মন্দ দুদিক দিয়ে ব্রাজিলের জন্য প্রমাণিত হয়েছে। ভালো এই অর্থে যে ওই যে মেয়েটা গোল্ড জিতলেন, রাফায়েলা সিলভা গোল্ড জিতলেন জুডোতে, উনি বস্তি থেকে উঠে আসছেন। আর যত অঘটন ঘটছে, যত বিশৃঙ্খলা হচ্ছে, এগুলোর বস্তি কেন্দ্রিক। তো এই সব জিনিস খুবই প্রত্যাশিত এবং খুবই স্বাভাবিক ব্যাপার ব্রাজিলবাসীদের জন্য। তারপরেও আসলে আইওসি প্রেসিডেন্ট আজকেও বলেছেন যে অলিম্পিক সফল হচ্ছে এখন পর্যন্ত। তবে আপনি যদি লক্ষ্য করে থাকেন যে এত বড় একটি গেমসের আয়োজন হচ্ছে সেখানে, সেই অর্থে কিন্তু যে সব দুর্ঘটনা ঘটেছে তাতে কিন্তু খুব বড় করে বলা যাবে না। এবং আর এবারের অলিম্পিকের জন্য ব্রাজিল যে খরচ যেটি করেছে তার মধ্যে সবচেয়ে বেশি খরচ করেছে কিন্তু তারা আপনার সিকিউরিটিকে কেন্দ্র করে। এবং সেই দিক থেকে কিন্তু আমি মনে করি যে আয়োজকরা এখন পর্যন্ত বেশ ভালো সফল। হয়তো ছোটখাটো কিছু ত্রুটি হচ্ছে, আর তবে এখন পর্যন্ত যে দুটি বিষয়কে নিয়ে সবচেয়ে বেশি আশঙ্কা ছিল সেটি হলো যে একটি সন্ত্রাসী হামলা সেখানে হতে পারে, এক নাম্বার 2 হলো যে জিকা ভাইরাস সেখানে হয়তো প্রাদুর্ভাব ঘটতে পারে বা জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারেন আপনার অ্যাথলিটরা, এবং নাম্বার 3 যেটি হলো যে রিওর যে কোপাকাবানা বিচ এবং তার আশেপাশে যে উপকূল যেগুলি রয়েছে সেখানের পানিগুলি দূষিত হতে পারে। কারণ আপনি জানেন যে অলিম্পিকের অনেক ইভেন্ট আছে যেখানে কিন্তু আপনার এই বিচগুলোকে ইউজ করা হবে বা কাজে লাগবে আর কি, এবং সেটা ওই আপনার সমুদ্রের মধ্যে কিন্তু খেলাগুলো হয়ে থাকে। তো সেই ধরনের কোনো সমস্যা কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। যেটি পেয়েছি সেটি সামান্য ছোটোখাটো দুর্ঘটনাগুলি ঘটেছে। তবে আশা করব যে এই ছোটোখাটো দুর্ঘটনাগুলিও যাতে না ঘটে, সে কারণে সিকিউরিটির যদি আরেকটু মেজার তারা নিতে পারে, তাহলে হয়তো মানে আরো নিরাপদ এবং সুন্দরভাবে এই গেমসটার আমরা দেখতে পাবো। এখনো আরো 12 দিনের খেলা বাকি রয়েছে, অনেকটা পথ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবারের অলিম্পিকের সেরা তারকা কে হবেন? মাইকেল ফেলপস না উসাইন বোল্ট নাকি অন্য কেউ? মানে আপনাদের দৃষ্টিভঙ্গিটা জেনে আমরা শেষ করতে চাই। আমাকে যদি বলেন তাহলে আমি বলবো যে অলরেডি এবারের অলিম্পিক কিন্তু সেরা তারকাকে পেয়ে গিয়েছে মাইকেল ফেলপস, কারণ তার আর প্রমাণ করার কোনো কিছু নেই। বাট অনেকে হয়তো উসাইন বোল্টকে ঘিরে অনেক বড় স্বপ্ন দেখছেন বা প্রত্যাশা দেখছেন, আমিও দেখছি। কিন্তু আমি মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলি বা আমার কেন জানি মনে হচ্ছে যে উসাইন বোল্ট এবার
হয়তো 200 মিটারে যেটা রয়েছে সেটিতে তিনি ভালো করতে পারবেন, কিন্তু 100 মিটারের যে লড়াইটা সেখানে তার জন্য বড় প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন গ্যাটলিন। কারণ হলো যে রেজওয়ান, আপনি জানেন যে এই পেছনের 5টি আপনার 100 মিটারের তার উসাইন বোল্টের যদি আপনি পারফরমেন্স বিবেচনা করেন তাহলে দেখবেন যে তিনি কিন্তু মোটেও ভালো পারফরমেন্স করেননি, এবং 2015 সালে তিনি যত 100 মিটারে দৌড়েছেন সেখানে কিন্তু তার পয়েন্ট হলো এই সময়টা হলো 9.88। আর আপনার এই সবগুলোর মধ্যে কিন্তু গ্যাটলিন তাকে ছাড়িয়ে গিয়েছিলেন। সো আমি মনে করি যে 100 মিটারের জন্য বড় 100 মিটার তার জন্য বড় কঠিন হবে এবং বড় চ্যালেঞ্জ হতে পারেন তার জন্য গ্যাটলিন। আর তবে 200 মিটারে তিনি আনপ্যারালাল, সেটা তার ফেভারিট ইভেন্ট। আর 200 মিটারে একটা চ্যালেঞ্জের কথা বলেছেন যে 19 সেকেন্ডের নিচে নামিয়ে আনবেন উনি। এখন ঘটনা হলো যে মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট ছাড়া এই অলিম্পিকে আমরা এমন কাউকে পাইনি যিনি জীবনের চেয়ে বড় চরিত্র হয়ে উঠতে পারেন এবং এই দুজনকে ছাড়িয়ে যেতে পারেন, এবং সেই প্রশ্ন ওঠে না। কাসের ভাই যেটা বলছিলেন যে মাইকেল ফেলপস অলরেডি নিজেকে প্রমাণ করে দিয়েছেন যে তিনি সেরা, এবং এতে কোনো সন্দেহ নেই। এখন তার আশপাশে আছেন উসাইন বোল্ট যদি দুটোই জিতে যান তাহলে কি হবে? ট্রেবলের ডাবল আর কি? হ্যাঁ, ট্রেবলের ডাবল হবে, কিন্তু আমার মনে হয় না যে তাতে ফেলপসের মহিমা একটু ম্লান হবে। অনেকে হয়তো বলেন যে ফেলপস অনেক বেশি ইভেন্টে অংশ নেন দেখে তিনি বেশি আপনার গোল্ড জিতেন, আর উসাইন বোল্টের ইভেন্টটা কম দেখে উসাইন বোল্ট হয়তো কম জিতেন। তবে কিন্তু এটা তো একটা অনন্য কীর্তি হবে যে 3 বার একই ইভেন্টে সেরা হওয়া। হ্যাঁ, এটা অনন্য কীর্তি হবে, এবং ওই কীর্তিটা আরো মহিমান্বিত এই কারণেই কারণ গেমসের অল মাদার ইভেন্ট হচ্ছে অ্যাথলেটিক্স। সেই অ্যাথলেটিক্সের ডবল জেতাটা একটা বড় ব্যাপার। কিন্তু ব্রাজিল অলিম্পিকের আরেকটা মানে নেতিবাচক দিক হলো যে এই দুজনকে ছাড়া কোনো নতুন তারকা তৈরি করতে পারিনি। এবং আমি মনে করি যে বোল্ট সেরকম ট্রেবলটা পান, এবং এই জিনিসটা নিয়ে সারা জীবন আমরা যেন আলোচনা করতে পারি, এই বিতর্কটা যেন সারা জীবন হতে পারে যে হু ইজ দ্য গ্রেটেস্ট, মানে কে সেরা, ফেলপস না বোল্ট। আমরা আগে বোল্টকে জিততে হবে তার ডাবল, তারপরে আসলে এই আলোচনা শুরু হবে। আমরা অপেক্ষায় রইলাম বোল্টের পারফরমেন্সের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি।